প্রতাপ রুদ্রের হাতে জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতেই দেখলাম একটা বড় পাথরের চাইয়ের পাশে দাঁড়িয়ে দানবের মতো একটা মূর্তি। কেশরের মতো ফোলানো চুলের রাশি তার মুখের অনেকটা ঢেকে ফেলেছে। নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। গতবারে আপনাদের শুনিয়েছিলাম শ্রী অজয় রায়ের অ্যাডভেঞ্চার সমগ্র থেকে রক্তচোষা নামক গল্পটির প্রথম ভাগ। আজ শুনবেন এই গল্পটির দ্বিতীয় এবং শেষ ভাগ। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। এতে করে আমাদেরও একটু উৎসাহ বাড়ে আপনাদেরকে নতুন নতুন গল্প পড়ে শোনানোর। তাহলে আজকে শুরু করি রক্তচোষা দ্বিতীয় এবং শেষ পর্ব। নেপালি দারোয়ান গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। একজন পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এই দেশীয় নয়, দারুণ সন্ডামার্কা জোয়ান। কাকড় বেছানো পথ ধরে চলতে চলতে প্রতাপবাবু জেনে নিলেন আমাদের পরিচয়। প্রতাপবাবু একটু ঠাট্টার সুরে বললেন, আমাদের কালেকশনে কিন্তু বাঘ সিংহ নেই, সবই কিন্তু ছোট জানোয়ার। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, ওদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভেতর দিয়ে চললাম। বাগানের এক জায়গায় পরপর 15-16টা বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল। কোনোটাতে রয়েছে জন্তু, কোনোটাতে পাখি। ঠিক কলকাতা চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমন করেই রাখা রয়েছে জীবজন্তুগুলো। প্রতাপবাবু একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটির চেহারা ও কথাবার্তার বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ আছে। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি বললে আপত্তি নেই। আমরা সরবে জানালাম, না না, আপত্তি কি আছে। প্রতাপবাবু দেখাতে থাকেন, ওই এক জোড়া ডিঙ্গো, অস্ট্রেলিয়ার বুনো কুকুর, কিছুতেই পোষ মানে না। তবে আমি কিছুটা বাঘ মানাতে পেরেছি। তিনি পকেট থেকে বিস্কুট বার করে খাঁচার ভেতরে ছুঁড়ে দিলেন। অনেকটা আমাদের দেশি কুকুরের মতন চেহারা। মেটে লাল রঙের ডিঙ্গো দুটো বিস্কুট খেয়ে লেজ নাড়তে লাগলো। তারপর প্রতাপবাবু দেখালেন, ওই হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা। প্রাণীটা ঠিক যেন খুদে ভাল্লুক। প্রতাপবাবু বললেন, ও কিন্তু ভাল্লুক নয়, ভাল্লুক স্তন্যপায়ী। এরা মার্সুপিয়ান, অর্থাৎ পেটের তলায় থলিতে বাচ্চা বয়ে বেড়ায়, যেমন ক্যাঙ্গারু। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা লোমওয়ালা বেজি জাতীয় দুটো জন্তু দাঁত খিঁচিয়ে উঠল। প্রতাপবাবু বললেন, ওগুলো উলভারিন, উত্তর আমেরিকার বেজি, খুবই হিংস্র। এরপর দেখলাম ম্যাদাগাস্কারের লেমুর ও স্লথ, আফ্রিকার বনবিড়াল, দক্ষিণ আমেরিকার ধেড়ে ইঁদুর, এগুটি ইত্যাদি নানান অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকম রং বেরঙের পাখি, বেশিরভাগই নাম শুনিনি। কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে। গাছের ছায়ায় দাঁড়িয়ে ওপরে সরু চেন পা বাঁধা এক কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধপধপে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতে চোখ পাকিয়ে তড়বড় করে পরিষ্কার গলায় বলতে লাগলো, গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার, নমস্কার। প্রতাপবাবু বললেন,
ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে। তিনি হাত নাড়তেই কাকাতুয়া বলে উঠল, মাই মাই, মাই মাই। সুনন্দ প্রশ্ন করল, মিস্টার রুদ্র, এসব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানা দেশ থেকে, দু একটা নিজেরও ধরেছি। আমাদের মাথার উপরে ছোট্ট অদ্ভুত দর্শন একটা কালো রঙের বাঁদর গাছের ডালে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাটার মতন চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞাসা করলাম, এটা কোন দেশি বাঁদর? ওটা বাঁদর নয়, একরকম ভাম, ব্রাজিল থেকে এনেছি, নাম কিংকাজু। এমনি লেজে ঝোলার অভ্যেস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যে দেখা যায়। প্রতাপবাবু একবার শীষ দিতে কিংকাজুটি তড়াক করে নেমে এসে তার পিঠে চড়ে বসল। পরক্ষণেই লম্বা লাফে গাছে উঠে গেল। প্রতাপবাবু বললেন, আমি 2 মাস আগে সাউথ আমেরিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন এনেছিলাম, তার মধ্যে এইটে সবচেয়ে ভালো পোষ মেনেছে। সুনন্দ উসকুস করছিল, এবার কথাটা পারল। মিস্টার প্রতাপ, সেদিন আপনাকে মহুয়াডাঙ্গা গ্রামের কাছে দেখলাম, বাইনাকুলার দিয়ে কি যেন দেখছিলেন। প্রতাপবাবু জবাব দিলেন, ও, পাখি দেখছিলাম। সুনন্দ বলল, জানেন, এই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কি ব্যাপার? রুদ্রবাবু ভুরু কোঁচকালেন। রাত্রেবেলা ঘুমন্ত লোকে কিসে যেন কামড়াচ্ছে। কি কামড়ায়, কখন কামড়ায়, কেউ টের পায় না। ঘুম ভেঙে দেখে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। গ্রামের লোক খুব ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানর কীর্তি। ও, তাই বুঝি? সংক্ষিপ্ত উত্তর। প্রতাপবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর অন্য কথা শুরু করলেন, অর্থাৎ এ বিষয়ে আর আলোচনা করতে চান না। সুনন্দ উৎফুল্লভাবে বলল, আপনি বুঝি অনেক দেশ ঘুরেছেন? হ্যাঁ, তা ঘুরেছি। কোথায় কোথায়? ইউরোপের সব দেশ, তাছাড়া মিডল ইস্ট। আপনার কাছে গল্প শুনতে আসবো কিন্তু। সরি, এখন নয়, আপাতত কদিন আমি ব্যস্ত আছি। অত্যন্ত ঠান্ডা গলায় প্রতাপবাবু সুনন্দের আগ্রহকে থামিয়ে দিলেন। প্রতাপবাবুর ব্যবহার শেষ দিকে বেশ রূঢ় মনে হলো। আমাদের বসতেও বললেন না, চিড়িয়াখানা দেখা হয়ে যেতে আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞেস করলুম, সুনন্দ, কি বুঝলি বলতো? বুঝলাম যে প্রতাপবাবু মহুয়াডাঙ্গার ঘটনা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। দ্বিতীয়ত উনি এখন ব্যস্ত, আমি মন্তব্য করলাম। পরদিন বাজার থেকে এসে সুনন্দ বলল, বুঝলি অসিত, প্রতাপবাবু সম্পর্কে একটু খোঁজ খবর করলাম। লোকটির অতীত সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। শুধু জানলাম উনি একজন প্রাণীতত্ত্ববিদ এবং অনেক দেশ বিদেশে ঘুরেছেন। এখানকার লোকেদের সঙ্গে পরিচয় সামান্য। বিচিত্র স্বভাব। আগের বছর একদল বেদে এসে আস্তানা গেড়েছিল মাঠে। তারা সাপের খেলা দেখাতো, নাচ গান করত, জড়িবুটি ওষুধ বিক্রি করত। প্রতাপবাবুর সঙ্গে তাদের বেশ দরম মরম হয়। আবার মাস 6 আগে এক তান্ত্রিক সাধু এসে শালবনের ভিতরে কিছুদিন ছিল। তার কাছেও প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে লোকটা নাকি পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। কলকাতার চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কয়েকটা জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিল। সেদিন সন্ধ্যের ঝোঁকে দেখলাম প্রতাপবাবু ঝাউবাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন। সঙ্গে কুকুরটা নেই। আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম।
রাত হলো, কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। সুনন্দ উঠল, চল তো একবার মাঠে। প্রতাপ রুদ্রর খোঁজে? সুনন্দ মুমাডাঙ্গার পথে পা বাড়ালো। কিছুটা গিয়ে থমকে দাঁড়ালাম দুজনে। জনমানবহীন সেই বিশাল আধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করতে লাগলো। চারদিক নিঝুম, থেকে থেকে কোনো রাতজাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। মাথার ওপরে অগুন্তি তারা হীরের কুচির মতো ঝিকমিক করছে। আচমকা কতগুলো শেয়াল সমস্বরে চেঁচিয়ে উঠল। প্রান্তরে কোথাও আলোর চিহ্ন দেখতে পেলাম না। খানিক পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, চ ফিরি। সুনন্দ নীরবে ফিরে চলল। বুধন এলো 3 দিন পরে। মহুয়াডাঙ্গায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। আবার আক্রমণ হয়েছে ঢেঙ্গা মাঝির ওপর। ঢেঙ্গা এবার শুয়েছিল ঘরের ভেতরে, পাশে ছিল তার বউ। বউই আবিষ্কার করে ঢেঙ্গার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত গড়াচ্ছে। ঢেঙ্গা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে। মেঝে অনেক রক্ত পড়ে শুকিয়ে গেছে। বেশ অবসন্ন হয়ে পড়েছে ঢেঙ্গা। রক্তপাতের চেয়ে ভয়ই কাতর হয়েছে বেশি। বুধন জানালো যে গ্রামের লোক ক্ষেপে উঠেছে। তাদের মতে এ নিশ্চয়ই বুনোর প্রতিশোধ, কারণ ঢেঙ্গা ওর নামে মোড়লের কাছে লাগিয়েছিল। বুনোকে খুন করার সলা পরামর্শ হচ্ছে। বুনোর আর নিস্তার নেই। সুনন্দ জিজ্ঞেস করল, ঝাউ বাংলোর বাবু মহুয়াডাঙ্গায় গিয়েছিল নাকি রে এর মধ্যে? আগে বাবু গিয়েছিল, তবে গায়ে ঢোকেনি। মাঠে ঘুরছিল পাখি দেখতে। পাখি ধরার ফাঁদ পাচ্ছিল গাছে। রাতের বেলায় গ্রামের ভিতরে কোনো বাইরের লোককে দেখা গেছে কি? সুনন্দ জানতে চাইল। না বাবু, তা তো যায় নাই। আমরা দুজনে সেদিন সকালে মহুয়াডাঙ্গায় 1 রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরো অস্বাভাবিক মনে হলো। দুর্দান্ত লোকটা কেমন অস্থির হয়ে উঠেছে। আর চোখে কেবল তাকাচ্ছে চারিধারে, ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দার চাটাইয়ে শোয়া তার রুগ্ন মেয়েটির ওপরে। সে মুরগি দিল, পয়সাও নিল, কিন্তু কথাবার্তা বলল না। ঠিক যাবার আগে সুনন্দ তাকে বলল, বুনো, তোর মেয়েকে হাসপাতালে দে, ও ভালো হয়ে যাবে রে। অমনি বুনোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। হবে, বেশ, আজই দিয়ে দি হাসপাতালে। তুই ঠিক করে দে বাবু। সুনন্দ বলল, এত তাড়াতাড়ি হবে না রে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। বুনো যেন দমে গেল। মনে হলো মেয়েকে কোনো নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলতে পারলে ও নিশ্চিন্ত হয়। মহুয়াডাঙ্গা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ বলল, লক্ষ্য করলি বুনো ভয় পেয়েছে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, হয়তো মেয়ের জন্য ওর ভাবনা বেশি, কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি এখনো ঠিক বুঝছি না। সুনন্দ চুপ করে রইল কিছুক্ষণ, তারপরে বলল, আমার মনে হয় এ ব্যাপারে বুনো নিরাপরাধ। তবে সুনন্দ আর কিছু বলল না। বিকেলে সুনন্দ বলল, মামার চেনা এক ডাক্তারের সাথে দেখা করে আসি, স্টেশনের কাছেই থাকেন। আমি গেলাম না। জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছি। বললাম, আমি মুরগিটা রেঁধে রাখবো, তুই ঘুরে আয়। সুনন্দ ফিরতে রাত 8টা হলো। রাতে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলো। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটু মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি, যেমন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকঝক করছে।
আকাশের মেঘের ফাঁকে ফাঁকে দু চারটে তারা মিটমিট করছে। এমন নিস্তব্ধ রাত কলকাতায় টেরই পাওয়া যায় না। আমি বললাম, জানিস সুনন্দ, মৌয়াডাঙ্গায় এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসেছে। কি সেই থিওরি? ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না, দেখিনি। গল্পটা শুনেছিস? হ্যাঁ, তা শুনেছি, কিন্তু বললাম, আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি, বইটাও পড়েছি। মনে আছে, রোমানিয়ার এক জমিদার কাউন্ট ড্রাকুলা ছিল ভ্যাম্পায়ার, অর্থাৎ মানুষরূপী রক্তচোষক প্রেত। সে ঘুমন্ত মানুষের বা মানুষকে সম্মোহন করে তার রক্ত চুষে খেত। মহুয়াডাঙ্গার কেসটা অনেকটা যেন ওই রকমই। সুনন্দ ঝাঁপিয়ে উঠল, তুর, যত সব বাজে সংস্কার। তাছাড়া ড্রাকুলা ফাকুলা বিদেশের ব্যাপার, এদেশে ড্রাকুলার কথা কখনো শোনাই যায়নি। আমি বললাম, মনে রাখিস, প্রতাপরুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড আমরা কেউ জানি না। অবশ্য বুনো ভ্যাম্পায়ার হতে পারে। সুনন্দ আমার দিকে তাকিয়ে গলা দিয়ে শুধু শব্দ করল, আশ্চর্য ব্যাপার। এরপরে সুনন্দর কথা টথা কমে গেল। কিছু জিজ্ঞাসা করলে হুঁ হ্যাঁ করে দায়সারা গোছের জবাব দেয়। তাকে অন্যমনস্কভাবে মাথার চুল টানতে দেখলাম। ও লক্ষণ আমি চিনি। সুনন্দর মস্তিষ্কে কোনো চিন্তা ঘুরঘুর করছে। নিশ্চয়ই আমার ড্রাকুলারের আইডিয়াখানা লেগে গেছে। মনে মনে হাসলাম। আমি মোটেই সিরিয়াসলি ড্রাকুলার কথা ভাবছিলাম না, রহস্য করছিলাম মাত্র। পরদিন সকালে চা এবং কিঞ্চিত টা গলৎকরণ করেই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 15 বাদে। জানতে চাইলাম, এই কোথায় গেছিলি রে? ঝাউ বাংলো। কেন, ওখানে আবার কি? প্রতাপবাবুর সাথে দেখা করতে। তা হলো দেখা? না, দারোয়ান বলল বাবু ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। কি জন্য গেছিলি বলতো? আমার মনে একটা সন্দেহ উঠে দেয়। ছিল দরকার। সুনন্দ এর বেশি কিছু বলল না। বুঝেছি বন্ধু, প্রতাপরুদ্র সত্যি সত্যি ড্রাকুলা জাতীয় জীব কিনা পরীক্ষা করতে চেয়েছিলি, তাই তো? ঠিক আছে, একটা বুদ্ধি দিচ্ছি, শোন। এরপর যেদিন দেখা হবে, প্রতাপবাবুকে একটা চকলেট বা বিস্কুট অফার করবে। যদি খেয়ে ফেলে তবে আমাদের থিওরি টিকলো না, আর যদি না খায় তাহলে ও নিঘাত রক্তচোষা। কারণ কাউন্ট ড্রাকুলা টাটকা রক্ত ছাড়া কিছুই খেত না। আমার রসিকতায় সুনন্দ একটুও হাসল না, গোমরা মুখে বসে রইল। দুপুরে খাওয়ার পর সুনন্দ বলল, অসিত, টেনে ঘুমিয়ে নে, আজ রাতে আর ঘুম নেই বরাতে। আমি চমকালাম, কেন কেন বলতো? কারণ আজ রাতে আমরা প্রতাপরুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপরুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততায়ী। লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়। ধ্যাৎ, এই বিজ্ঞানের যুগে এসব ধারণা স্রেফ অচল। আরে বাবা, আমি তখন তামাশা করছিলাম। সুনন্দ গম্ভীরভাবে বলল, দেখ, প্রতাপরুদ্রের আসল পরিচয় আমি জানি না। প্রমাণ না পেয়ে আমি কোনো সিদ্ধান্তে আসব না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মহুয়াডাঙ্গার রহস্যের পিছনে ওর হাত আছে। তাছাড়া কেন উনি প্রায় রাতে গ্রামের দিকে যান? আমি বললাম, আহা, যদি আজ রাতে উনি মহুয়াডাঙ্গায় না যান তাহলে? আজ নয়তো কাল, যেদিনই যাবে আমরা প্রতাপরুদ্রকে ফলো করার জন্য তৈরি থাকব। অর্থাৎ এখন থেকে আমাদের রাতের ঘুমে দফা গয়া। আমার মেজাজটা একদম বিগড়ে গেল। কিন্তু সুনন্দ যেন জেদ ধরেছে।
ও ঠিক যাবেই। ও যা একরোখা ডান পিঠে, আমি যেতে না চাইলেও ও একাই যাবে। অথচ ওকে একা ছেড়ে দেওয়াও চলে না। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। নির্জন নদী পাড়ে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার আর সুনন্দর কিন্তু এসব উপভোগ করার মতন মনের অবস্থা নয়। ঝোপের পিছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি, কখন আসবে প্রতাপরুদ্র। সহসা দেখলাম সেই দীর্ঘ রজু দেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে। তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙা পাজামা। প্রতাপরুদ্র ব্রিজ ছাড়ালেন, তারপর খানিকটা এগিয়ে মাঠে নামলেন। অর্থাৎ আজও তার লক্ষ্য মহুয়াডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যাম্বিসের ব্যাগ। সুনন্দ বলল, এগিয়ে যাক, বেশ দূর থেকে ফলো করব, নইলে দেখে ফেলতে পারে। প্রতাপরুদ্রের চলমান মূর্তি ক্রমে মাঠের মধ্যে দিয়ে দূরে সরে যায়, তারপর ঢালু জমিতে নেবে চোখের বাইরে চলে যায়। তখন আমরা বেরিয়ে এলাম, পা টিপে টিপে এগোচ্ছি। কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে নিচ্ছি সূর্য অস্ত যাচ্ছে। সমস্ত পশ্চিম দিগন্তে সিঁদুর বরণ হয়ে উঠল। অপূর্ব সেই দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতো দেখলাম মাঠের মধ্যে সেই যে বিরাট বটগাছটা, তার নিচে। তারপর অদৃশ্য হলেন। আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম, বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হচ্ছে। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল, ঠিক বেদির মতো দেখতে। প্রতাপবাবু তার উপরেই বসলেন, তার পিঠ আমাদের দিকে, গাছের দিকে মুখ, স্থিরভাবে বসে আছেন। আমরা খানিকটা কাছে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের ওপরে শটাংচিত হয়ে শুয়ে পড়লেন। চুপচাপ শুয়ে রয়েছেন নিথর হয়ে। আমরা আরেকটু এগোলাম। প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পেছনে ঘাপটি মেরে বসে খাঁজের ফাঁক দিয়ে লক্ষ্য রাখলাম প্রতাপরুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল। একটির পর একটি তারা জ্বলে উঠল আকাশপটে। ফিকে একটু চাঁদের আলো ফুটল, আবছা দেখা যাচ্ছে চারিপাশ। সামনে বটগাছটাকে যেন ঘোর কালো পাথরের তৈরি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে। তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙ্গার গ্রামখানির গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে। গ্রামে কোনো আলো নেই, ভেসে আসছে না মাদলের আওয়াজ, মানুষের কণ্ঠধ্বনি বা কুকুরের ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রামটা যেন বোবা হয়ে গেছে। পাথরের ওপরে শায়িত প্রতাপরুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। প্রতাপবাবুর মতলব কি? বোধহয় রাত আরও গভীর হওয়ার অপেক্ষায় রয়েছেন। ঝিঝির একঘেয়ে রব ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা দুজনে কাঠের মতো বসে থাকি। প্রবল উত্তেজনায় বুকের ভেতরটা যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে, কি হবে এবার? বেশিক্ষণ কাটেনি, হঠাৎ এক চিৎকার শুনলাম, মানুষের গলা। কিন্তু কি অদ্ভুত সেই আওয়াজ! বুঝি রুদ্ধ আক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে। তারপরেই চ্যাঁ চ্যাঁ করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূরে সেই শব্দের উৎপত্তিস্থল। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল, অসিত, আয় কুইক।
প্রতাপ রুদ্রের হাতে জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতেই দেখলাম একটা বড় পাথরের চাইয়ের পাশে দাঁড়িয়ে দানবের মতো একটা মূর্তি। কেশরের মতো ফোলানো চুলের রাশি তার মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড। থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপরে চিনতে পারলাম এ তো বুনো। তার হাতে একটা বল্লম। বুনো মাটির দিকে তাকিয়ে আছে। প্রতাপবাবু মুহূর্তের জন্য থেমেছিলেন, তারপরেই দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচটা খেতে খেতে এগোলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটপট করছে কি একটা জীব। প্রতাপবাবু বাঁ হাতের টর্চ তার ডান হাতের উপরে আলো ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে এ যে একটা বাদুড়! বাদুড়টা ছোট, শিয়ালের মুখের মতো দেখতে তার মুখ, দুটো চকচকে ড্যাব ড্যাবে চোখ, খাড়া খাড়া কান, ছুঁচলো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন। সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। আমাদের দেখে বুনো কর্কশ গলায় বলে উঠল, এই বাদুড়টা আমার গায়ে বসেছিল। প্রতাপবাবু চমকে ফিরলেন। তার টর্চের আলো পড়ল আমাদের মুখে। তিনি বললেন, এ কি, তোমরা এখানে? সুনন্দ উত্তর দিল, হ্যাঁ আমরা। আশা করি চিনতে পেরেছেন তাহলে। একটু অসময় দেখা হয়ে গেল, তাই না? তারপর প্রতাপবাবুর স্তম্ভিত দৃষ্টিকে অগ্রাহ্য করে সুনন্দ বলল, অসিত, এটা কিন্তু সাধারণ বাদুড় নয়, ভ্যাম্পায়ার ব্যাট। মিস্টার রুদ্র, এবার আপনি। সুনন্দ আরও কিছু যেন বলতে যাচ্ছিল। রুদ্রবাবুর চাবুকের মতো প্রশ্ন তাকে থামিয়ে দিল। এটা যে ভ্যাম্পায়ার ব্যাট তুমি কি করে জানলে? কে বলেছে তোমায়? অনুমান মিস্টার রুদ্র, অনুমান। কাল অসিত আমায় ড্রাকুলারের গল্প শোনালো। বলল ড্রাকুলারের মতো কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মৌয়াডাঙ্গার লোকেদের রক্ত চুষে খাচ্ছে। অমনি একটা সম্ভাবনা উদয় হলো আমার মনে। দেখুন, ও সব ভুতুড়ে গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু মাথায় এলো। ও সব ভূত প্রেত পিচাস নয়, বাদুড়, রক্তপায়ী বাদুড়, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা আমি একটা বইতে পড়েছিলাম। মৌয়াডাঙ্গার ঘটনাগুলোর সাথে তা অদ্ভুতভাবে মিলে গেল। স্রেফ দুয়ে দুয়ে চার করলাম আর কি। আমি বললাম, যা, এখানে ভ্যাম্পায়ার ব্যাট আসবে কোত্থেকে? ইম্পসিবল। সুনন্দ বলল, জানি ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই, একমাত্র দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। তবে প্রতাপবাবু মাত্র 2 মাস আগে দক্ষিণ আমেরিকা থেকে কিছু পশু পাখি নিয়ে এসেছেন। অতএব এই প্রাণীটি নিশ্চয়ই তারই আমদানি। এই ঠিক বলিনি মিস্টার রুদ্র? প্রতাপবাবু স্তব্ধ হয়ে সুনন্দের কথা শুনছিলেন। এবার শান্ত কণ্ঠে বললেন, কারেক্ট। তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ড্যাসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে আনিয়েছিলাম এদের ধরন ধারণ রিসার্চ করতে। এরপর সুনন্দের মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হলো তা শুনে আমি হকচকিয়ে গেলাম। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলাটা বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর? কি বলছো যাতা? প্রতাপবাবু রীতিমতো ধমকে উঠলেন। নির্বিকারভাবে সুনন্দ বলল, কেন, এতে না বোঝার কি আছে? অতি সরল বাক্য। আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মৌয়াডাঙ্গার নিরীহ মানুষের ওপরে লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাতে। খেলাটা নিষ্ঠুর বই কি? প্রতাপবাবুর ঠোঁটে বক্র হাসি জেগে উঠল। ধীর স্বরে বললেন,
এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দবাবু। এ বাদুর আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গার মানুষদের ওপরে লেলিয়েও দিইনি। তাহলে রাতে এখানে আসতেন কেন? সুনন্দের কণ্ঠে অবিশ্বাস। আসতাম এই পলাতক জীবটিকে ধরবার উদ্দেশ্যে। একজোড়া ডেসমোডাস এনেছিলাম, একটা মরে গেল আর একটা খাঁচা থেকে পালালো। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনা কানে এলো। বুঝলাম ডেসমোডাসটি এই গ্রামের কাছে আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বটগাছের কোটরে ও আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল খাটালাম, সারা রাত জেগে থাকতাম গাছের কাছে, যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুড়ের মতো ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না। দিনের বেলা অন্ধকার গুহায়, ঘন পাতার ছায়ায় বা গাছের কোটরে লুকিয়ে থাকে এরা। কেবল রাতে বেরোয়। 4 দিন আগে বুঝলাম আমার ধারণাই ঠিক। কারণ সেদিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম, বাদুড়টা আমার মাথার উপর দিয়ে কয়েক পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্তপানের মতলবে ছিল। টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধা হয়নি। তারপর থেকে একটা হাত ছোঁড়া জাল আনতাম সঙ্গে, চুপচাপ পাথরের ওপরে শুয়ে টোপ ফেলতাম। প্রতাপবাবু একটু দম নিলেন, আবার গম্ভীর স্বরে বলতে লাগলেন। কাল ছুঁড়েছিলাম জালটা, একটুর জন্যে ফসকে গেল। নাও আমার মিস্টিরিয়াস মুভমেন্টের কারণ ক্লিয়ার হলো। ও গুড লাক। স্পেসিমেনটা জীবন্ত ধরতে পেরেছি, শুধু একটা ডানা জখম হয়েছে। ওই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধহয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট্ট জালের থলি বার করে বাদুরটাকে তার মধ্যে পুরে বন্দি করে ফেললেন। ও থলির মুখ চেন টেনে বন্ধ করে দিলেন। সুনন্দ অপ্রস্তুত স্বরে বলল, সরি প্রতাপবাবু, কিন্তু এই বাদুড়ের কথা মহুয়াডাঙ্গার লোকদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে জানেন? প্রতাপবাবু বললেন, জানায়নি ভয়ে, জানলে ওরা হয়তো খেপে গিয়ে হাঙ্গামা বাঁধাতো। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেলে আমার দুর্লভ স্পেসিমেনটিকে মেরেই ফেলতো। দিনের বেলা এই বিরাট বটগাছের অগুন্তি কোটর হাতড়ে খুঁজে বাদুরটাকে ধরা সম্ভব ছিল না। গর্তে বিষধর সাপ থাকতে পারে, তবে গ্রামের লোক বাদুড়কে মারতে চাইলে কোটরে কোটরে বাইরে থেকে ফুটন্ত জল ঢেলে দিলেই সব খতম। তাই চেষ্টায় ছিলাম নিজেই ধরব কৌশলে। ও যখন রাতে বেরোবে তখন। প্রতাপবাবু, আপনার এই মূল্যবান স্পেসিমেনটির জন্য গ্রামের একজন লোক যে প্রাণ হারাতে বসেছে সে খবর কি রাখেন? আমি বলে ফেললাম। সে কি? কে? কেন? প্রতাপবাবুর চোখ বড় বড় হয়ে ওঠে। বুনোর দিকে আঙুল দেখায় সুনন্দ। এই লোকটির বিপদ। গ্রামের লোকের সন্দেহ ওই দানব হয়ে রাত্রিরে মানুষের রক্ত চুষে খায়। ওকে খুন করার প্ল্যান হচ্ছে, জানেন কি? বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। সে বলে উঠল, বাদুরটা আমার গায়ে বসেছিল, এক ঝাপড় দিলাম। আমার মনে এক প্রশ্ন জাগে। জিজ্ঞাসা করি, হ্যাঁ রে বুনো, এখানে তুই কি করছিলি? বুনো বলল, পাহারা দিচ্ছিলাম সেই মানুষ খেকো দানোটাকে ধরবো বলে। দেখলাম
তোরা তিনজনা মাঠের মধ্যে ঘুরছিস, তাই লুকিয়ে নজর রাখছিলাম পাথরের পিছনে শুয়ে। সুনন্দ বলল, বুনো, দানোটাকে তুই ধরে ফেলেছিস। আসলে দানোটা পিচাস নয়, ওই বাদুরটাই আসামি। ওই ঘুমন্ত লোকের রক্ত চুষে খায়, বুঝলি? রক্ত? বাদুর রক্ত খায়? কথাটা যেন বুনোর বিশ্বাসই হলো না। সুনন্দ বলল, দেশি বাদুর খায় না, এরা বিদেশি বাদুর। ফল পাকড় এরা কিচ্ছু খায় না, শুধু রক্ত খায়, মানুষ বা পশু পাখির তাজা রক্ত। মানুষের চামড়া নরম হয়, তাই এরা মানুষের গায়ে দাঁত ফোটাতে বেশি পছন্দ করে। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুরটাকে। তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। বিকৃত মুখে উন্মত্তের মতো চিৎকার করে ওঠে বুনো, ওটা বাদুর নয়, শয়তান, শয়তান! ওটাকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে দেব, শেষ করে দেব। দে দে বলছি, দে দে ওটা আমায় দে বলছি। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপবাবুর দিকে এগিয়ে গেল। প্রতাপবাবুর ডান হাতে বন্দি বাদুর, তিনি বাঁ হাতে কোনো মতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দ তৎক্ষণাৎ জাপটে ধরলাম বুনোকে। উফ, কি প্রচণ্ড জোর লোকটার গায়ে! ঝটকা দিয়ে আমাদের দুজনকেই প্রায় ছাড়িয়ে ফেলে সে বারবার প্রতাপবাবুর হাত থেকে বাদুরটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আমরা দুজনে না আটকালে ও নিঘাত বাদুরটা কেড়ে নিয়ে মেরে ফেলত। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ে গেল। আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিলাম টর্চটা। বুনোর গলা দিয়ে গোঙানির মতন আওয়াজ বের হচ্ছে। অনেক দিনের জমা হওয়া সংখ্যা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে চাইছে। আমরা প্রাণপণে বোঝাই, বুনো, শোন শোন, শান্ত হ। এই বাদুরটা আর কোনো উৎপাত করবে না, ওকে খাঁচায় আটকে রাখা হবে। তবু বুনোর রাগ পড়ে না, সে কেবলই ফুঁসছে। একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে উঠল, বুনো, শোন শোন, ডাক্তারবাবু বলেছেন তোর মেয়ের চিকিৎসা করবেন, তোর মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। বুনোর বজ্র কঠিন পেশিগুলো অমনি কেমন শিথিল হয়ে গেল। সব ভুলে গভীর আগ্রহে সুনন্দর দিকে সে চেয়ে বলল, আমার আমার মেয়ে ভালো হয়ে যাবে? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছে। যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, সুনন্দ আশ্বাস দিল। হ্যাঁ, কার অসুখ, কার অসুখ হয়েছে? প্রতাপবাবু জিজ্ঞেস করলেন। বুনোর মেয়ের। মেয়েটি একটা পা আঘাত লেগে খোঁড়া হয়ে গেছে। আমি দেখেছি মেয়েটিকে, ভেরি স্যাড কেস। সুনন্দ বলল, আমার মামার বন্ধু ডক্টর চ্যাটার্জি বলেছেন মেয়েটি ট্রিটমেন্ট করবেন, তবে হাসপাতালে রাখতে হবে, তার খরচ আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। প্রতাপবাবু বললেন, বুনোর মেয়ের চিকিৎসার সব খরচ আমি দেব, এ আমার ঋণ শোধ। তুমি বুনোকে বলে দাও। সুনন্দ বুনোকে বলল, শুনলি তো বাবু কি বললেন? বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর সে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করলো জালে বন্ধ বাদুরটিকে। বিড়বিড় করে বকতে লাগলো নিজের মনে। বোঝা গেল ওই বাদুড়ের ওপরে তার রাগ ও বিদ্বেষ কিছুমাত্র কমেনি। বাদুড়ের মালিক সম্বন্ধেও তার মন রীতিমতো সন্দিগ্ধ। আমি বললাম, বুনো, এই রক্তচোষা বাদুড়ের কথা তুই বলিসনি কাউকে, বরং গ্রামের লোককে জানিয়ে দে তুই মন্ত্রের জোরে দানোটাকে তাড়িয়ে দিয়েছিস, তোর খুব খাতির হবে গায়ে। বুনো তার ঝাঁকড়া চুলো মাথাখানা ঝাঁকালো, অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় বেঁকিয়ে তাকালো গ্রামের দিকে, বলে উঠল, যাই, মেয়েটা একা রইছে।
মাটির থেকে বল্লমটা কুড়িয়ে নিয়ে বুনো সহসা দৌড়তে শুরু করল। ম্লান জ্যোৎস্না লোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর দীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে চলল। ক্রমে সে হারিয়ে গেল দূরে অন্ধকারে। একটা বিশ্রী চেরা আওয়াজে আমাদের চমক ভাঙল। মৌয়াডাঙ্গার রক্তচোষা তার বন্দিদশার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শেষ হলো রক্তচোষা গল্পের দ্বিতীয় এবং শেষ ভাগ। আশা করি গল্পটি আপনাদের ভালোই লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, প্লিজ আমাদের চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।